হ্যালো গাইস, আপনাদের স্বাগত জানাই। একটা বড় খবর এসেছে, যে খবরটাতে আমাদের ভারতবর্ষের ইকোনমির সঙ্গে জড়িয়ে আছে। আমাদের পরবর্তীকালে আমাদের ভারতবর্ষের যে ফিউচারিস্টিকভাবে যে অয়েলের যে কনজাম্পশন, অয়েলের যে ইম্পোর্ট এক্সপোর্ট, তার ওপর একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। রিসেন্টলি যে খবরটা আমাদের কাছে এসেছে আমাদের অয়েল মিনিস্টারের কাছ থেকে, সেটা হচ্ছে যে ভারতবর্ষ একটা অয়েল রিজার্ভ, ভারতবর্ষের ভিতরে একটা অয়েল রিজার্ভ পেয়েছে, যার পরিমাণ প্রায়, আমরা যদি ডলারে হিসেব করি তাহলে $20 ট্রিলিয়ন কাছে। অর্থাৎ আমাদের ইকোনমিতে আমাদের ভারতবর্ষের যে জিডিপি আছে সেটার, যেটা 3.7 or 4 ট্রিলিয়ন ডলারের কাছে, যেটা আর কি সেই $4 ট্রিলিয়ন সেটা একদম জাম্প করবে $20 ট্রিলিয়ন কাছাকাছি। ওটা রাতারাতি হবে না, ওটা সময়ের সাথে হবে। তো চলুন তাহলে এই ভিডিওটি পুরো দেখি এবং জিনিসটাকে বুঝি। রিসেন্টলি আমাদের কাছে খবর আসে, আমাদের কাছে একটা ডিসকভারি আসে, যে 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 খোঁজের মধ্যে দিয়ে আমরা জানতে পারছি যে আমাদের কাছে একটা অয়েল রিজার্ভ রয়েছে, সেটা হচ্ছে আন্দামান দ্বীপেতে। আমাদের যে আন্দামান আছে, আন্দামান কোস্টাল এরিয়া, সেইখানে আমাদের মোটামুটি একটা অয়েল রিজার্ভ পাওয়া গেছে। অয়েলের একটা খনি, তেলের খনি পাওয়া গেছে, যেখানে একটা মনে করা হচ্ছে যেটা প্রায় $20 ট্রিলিয়ন যে ইকোনমি, সেই ইকোনমি বুস্ট করতে পারে। তো এটা কার সঙ্গে তুলনা করা হচ্ছে? এটা গুয়েনা বলে একটা দেশ আছে, যেখানে এরকমই ধরনের একটা ডিসকভারি হয়েছিল 2015-এ, যেখানে 2 লাখ কোটি লিটারের একটা তেলের একটা রিজার্ভ পাওয়া গিয়েছিল। আমাদের এইসব যে তথ্য, এই তথ্য কে দিয়েছে? এই তথ্য আমরা পেয়েছি আমাদের যে অয়েল মিনিস্টার হরদীপ পুরীর কাছ থেকে। চলুন তাহলে ডিটেলে জানা যাক। তো এই যে খবর যখন পাবলিশ আসে, এবং এই খবরের পাবলিশের সাথে সাথে বিভিন্ন ধরনের মিডিয়া সেটাকে কভার করতে শুরু করে, এবং যে জিনিসটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে যদি এটা পসিবল হয়, যদি এটা আমরা জিনিসটাকে এক্সপ্লোর করতে পারি, আমাদের কাছে যদি কন্ট্রোলে আসে, আমরা যদি সেটাকে ইউজ করতে পারি, আমরা যদি সেই পরিমাণ তুলতে পারি, অয়েল তুলে সেটাকে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাছে এটা একটা বড় জ্যাকপট হিসেবে আমরা গণ্য করতে পারি। আমাদের ভারতবর্ষের যে ফিউচারিস্টিকভাবে দেখতে গেলে তেলের যে ইম্পোর্ট আছে, সেই ইম্পোর্ট আমরা কমিয়ে আমাদের স্বনির্ভর একটা তেলের খনির ওপর আমরা কিন্তু অনেকটাই আমাদের যে চাহিদা, সেই চাহিদাটাকে মেটাতে পারি। তো তার আগে জেনে নিই যে গুয়েনা যে দেশের কথা বলছিলাম, যে গুয়েনা একটা ছোট্ট কান্ট্রি, ছোট্ট একটা জায়গা। সেই গুয়েনা তে একটা তেল রিজার্ভ পাওয়া যায় 2015-তে, এবং এই তেল রিজার্ভ যখন পাওয়া যায়, তো সেই তেল রিজার্ভ পাওয়াতে প্রথম কথা, যে এই যে রিজার্ভগুলো থাকে সেগুলোর জন্য প্রচুর ইনভেস্টমেন্ট থাকে। সেগুলো কিভাবে শুরু হয়? যে কোনো ধরনের, যে কোনো দেশেতে যদি আমরা এই জিনিসটা দেখি, যদি আমরা অয়েল বা গ্যাস বা যে ধরনের রিজার্ভ থাকে, সেই রিজার্ভগুলো কী করে আমরা জানতে পারি? আমাদের এর জন্য প্রচুর টাকার ইনভেস্টমেন্ট করতে হয়। তো যেরকম গুয়েনাতেও কিন্তু এরকম ধরনের অনেক ইনভেস্টমেন্ট করে, এবং তারা বিভিন্নভাবে সেই রিসার্চ চালিয়ে যায় এবং খনন কার্য চালিয়ে যায়, এবং শেষ পর্যন্ত তারা কিন্তু সেই জিনিসটা ডিসকভার করে। যেটা আমাদের আন্দামানেতে কী হচ্ছে, যেটা বলা হচ্ছে যে 1,84,440 লিটারের ক্রুড অয়েল পাওয়া যেতে পারে। এটা আমরা এই খবরটা যখনই আসে, সেই জিনিসটা আমরা দেখি, এবং বর্তমানে ভারতের যে ইকোনমি, এটা তো 3.7 দেখাচ্ছে, লিটারেলি আমরা ক্রস করে গেছি 4.1। তো 4.1 যে $ট্রিলিয়ন যে ইকোনমি আছে, সেইটা $20 যে $20 ট্রিলিয়ন যে ইকোনমি, সেইটাতে আমরা পৌঁছাতে পারি। যখন গুয়েনা তাদের যখন তেল ডিসকভারি হলো, তারাও কিন্তু জাম্প করলো 11.6 বিলিয়ন যে ব্যারেল তারা ডিসকভার করলো, এবং তার জন্য তাদেরও যে ইকোনমি, সেই ইকোনমিতে একটা জাম্প এলো, সেটা আমরা কিন্তু দেখেছি। তো সেই হিসেবে আমরাও আশা করছি আমাদের ভারতবর্ষের এরকম কিছু একটা হতে চলেছে। তো আমরা দেখে নিই যে আন্দামানের, এই হচ্ছে আমাদের ভারতবর্ষের ম্যাপ, এবং এই ভারতবর্ষের ম্যাপের ভিতরে আমরা যদি আন্দামান দেখি, আন্দামান হচ্ছে এইটা, আন্দামান নিকোবর, এই অংশগুলোকে বলা হয়ে থাকে আন্দামান নিকোবর। তো এই আন্দামান নিকোবরের ভিতরেই আমরা যে অয়েল রিজার্ভ সেটা আশা করছি। হ্যাঁ, ঠিক আছে, এইখানেই
হ্যাঁ হচ্ছে এই জায়গাটা, এইখানটা আমরা মনে করছি যে এইরকম একটা সাইডে, এইরকম একটা জায়গাতে আমাদের রিজার্ভ আছে, যেটা সমুদ্রের অর্থাৎ জলের তলায়। তার জন্য যে যে টেকনিক থাকে, যে কনস্ট্রাকশন থাকে, যে ভাবে আমরা করতে পারি, যেরকম আমাদের মুম্বাইয়ের কাছেও আছে, তো সেই পদ্ধতিতে আমরাও এখানে ডিগিং চালিয়ে যাচ্ছি। এবং ডিগিংয়ের প্রপার যদি আমরা সেই জিনিসটাকে ডিসকভার করতে পারি, তাহলে আমাদের কাছে কি আসবে, আমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে ইকোনমি আছে সেটা বুস্ট করবে। কিন্তু তার জন্য কি দরকার, আমরা যদি গুয়েনার উদাহরণ দেখি, গুয়েনা যখন এই যে ডিসকভারি, তাদের যে ডিসকভারি হয়, তারা যখন এই জিনিসটাকে করার জন্য যে যে পদ্ধতিগুলো করে, মানে তারা 43খানা 43 টাইমস ডিগ করে, এবং 43 টাইমসে কিন্তু তারা ফেল করে, মানে তারা কিছু পায় না, তারা যে যে জিনিসটা খুঁজছে সেই জিনিসটা কিন্তু তারা পায় না। 43 টাইমস ডিগ করতে হয়, এবং লাস্ট যখন 44 টাইমস, হ্যাঁ 44তম বার যখন তারা ডিগ করে, এবং তখনই কিন্তু তারা ডিসকভার করে। এবং এই যে যে ডিগিংয়ের জন্য যে যে কস্ট যায়, তাদের যে খরচা হয়, সেটা হচ্ছে প্রায় $100 মিলিয়ন কাছাকাছি। তো এর থেকে আমরা স্পষ্টই বুঝতে পারছি যে ডিগিংয়ের জন্য, এইসব যে ডিসকভারির জন্য প্রচুর ইনভেস্টমেন্ট দরকার, না হলে কিন্তু আমরা এই জিনিসটা করতে পারবো না। কিন্তু আমাদের যে ওএনজিসি বা আমাদের যে অয়েল মিনিস্টার, সেই মিনিস্ট্রির বর্তমানে যে বাজেট, সেই বাজেট কিন্তু গত কয়েক বছরে এই বর্তমান সরকারের আন্ডারে গত কয়েক বছরে কিন্তু অনেকটাই বেড়েছে, যার ফলে আমরা কিন্তু এক্সপ্লোর করতে পারছি। এবং আরও যে ইন্ডিয়ার যে বিভিন্ন সাইটগুলো আছে, যেসব সাইডে মনে করা হচ্ছে যে হতে পারে, চান্সেস থাকতে পারে, সেইগুলো এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর না করলে তো আমরা সেগুলোকে জানতে পারবো না, তো সেই জিনিসগুলো আমরা করতে থাকছি। যেরকম হচ্ছে, যদি আমরা 24 সালেই দেখি, এটা হচ্ছে লেটেস্ট রিপোর্ট, যেটা 37 বছরও যে জিনিসটা হয়নি, সেই আমরা সেটা এক বছরে 24 সালেতে আমরা টোটাল কি হয়েছে, ওএনজিসির রিপোর্ট অনুযায়ী 541খানা ডিগ করা হয়েছে, ওয়েল করা হয়েছে, এবং সেখানে 103খানা এক্সপ্লোরেশন হয়েছে, মানে 103খানা সাইট আছে, এবং 438খানা ডেভেলপমেন্টের উপরে। টোটাল ইনভেস্টমেন্ট কী ছিল, ভারত সরকারের টোটাল ইনভেস্টমেন্ট ছিল 37,000 crore, 37,000 কোটি টাকার যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ছিল, সেইটা কিন্তু করা হয়েছে। এবং এটা আমাদের যে ইতিহাসে আমরা যদি দেখি, এই এক্সপ্লোরেশনের ইতিহাসে সবথেকে বেশি বাজেট দেওয়া হয়, সবথেকে বেশি এক্সপেন্ডিচার করা হয় অনলি 2024 সালে। তো এর থেকে আমরা বুঝতে পারছি যে আগামী দিনে এইরকম ধরনের ডিসকভারি আমাদের ভারতবর্ষের সীমায়, আমাদের ভারতবর্ষের যে যে টোটাল এরিয়া আছে, সেই বিভিন্ন জায়গাতে আমরা পেতে থাকবো। তার কারণ হচ্ছে আমরা খুঁজছি, আমরা আরও এক্সপ্লোর করছি, আমরা আরও ডিগ করছি, এবং আমরা আরও আশাবাদী, আশা করছি যে আমরা বিভিন্ন ধরনের এরকম এক্সপ্লোরেশন করে সেই জিনিসগুলোকে আমরা পেতে থাকবো। সেটা অয়েলি হতে পারে, ক্রুড অয়েল হতে পারে, অথবা গ্যাস হতে পারে, বা অথবা অন্য কোনো মিনারেল, যেগুলো যে অন্য কোনো যে সাইটগুলো হয়, যেরকম কাশ্মীরের দিকে যেটা পাওয়া গেছিলো, লাদাখ সাইটে কিছু পাওয়া গেছিলো, বিভিন্ন ধরনের সাইটে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জিনিস আমরা পেয়ে থাকি। আসামে যেরকম আমাদের অয়েলের একটা তেলের খনি আছে, সেরকম বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস আমাদের ভারতবর্ষের বিভিন্ন কোণেতে ছড়িয়ে আছে, সেইগুলো আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করতে শুরু করব, বিকজ অফ দ্য ইনভেস্টমেন্ট ছাড়া কিন্তু এগুলো কোনো দিনই সম্ভব নয়। যেটা গত বছরে আমরা দেখেছি, যেরকম 37,000 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট হয়েছে, এবছরও হয়তো সেরকমই থাকবে, এবং আগামী দিন এগুলো বাড়বে, এবং যার ফলে আমরা বিভিন্ন ধরনের ডিসকভারি করতে পারবো। ভারতের স্বনির্ভরতা আরও বেড়ে যাবে, যার ফলে আমাদের যে যে প্রবলেমগুলো হয়, যেরকম গালফ কান্ট্রি থেকে তেল আনতে গেলে বিভিন্ন ধরনের, গালফ কান্ট্রিতে প্রায় মানে বেশিরভাগ সময় কোনো না কোনোভাবে যুদ্ধগ্রস্ত থাকে, এবং তার জন্য যে রুটে তেল আসে, সেখানে অনেক কিছু ডিলে হয়, অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়, যেটা আমরা যদি স্বনির্ভরতা হয়ে যাই, তাহলে সেই প্রবলেমগুলো আমাদের ক্ষেত্রে কমে যাবে, আর আমরা সহজে জিনিসটাকে এক্সপ্লোর করতে পারবো। তো এই ছিল ভিডিও। আপনাদের এই ভিডিও সম্পর্কে যদি কোনো রকম মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনার মতামত কি অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
গুড বাই, জয় ভারত।